ক্রিস্টাল স্ট্রাকচার বা সলিড স্টেট কেমিস্ট্রি। ক্রিস্টাল স্ট্রাকচার জানতে গেলে ক্রিস্টাল স্ট্রাকচারটা প্রথমে জানবো ক্রিস্টাল স্ট্রাকচারটা কি এবং সেটা উম, কেন আমাদের কাজে লাগে। তাহলে বিভিন্ন মলিকুলস বা কম্পাউন্ড অনেক সময় নিজেদের মধ্যে এমন ভাবে অ্যারেঞ্জমেন্ট করে একটা ডেফিনিট একটা প্যাটার্নে অ্যারেঞ্জমেন্ট করে একটা 3 ডাইমেনশনাল স্ট্রাকচার তৈরি করে, যেটাকে আমরা অনেক সময় বলি ক্রিস্টাল স্ট্রাকচার। ফর এক্সাম্পল আমরা দেখেছি চিনির ক্রিস্টাল, মানে একটা খুব সুন্দর সুন্দর কিউবের মতো চিনি ছোট 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 একটা ক্রিস্টাল তৈরি হয় দেখেছি আমরা। তো সেগুলোর প্রত্যেকটারই মোটামুটি সাইজ সেম, তারা এবং 3 ডাইমেনশনাল। সেরকম ভাবে বেশ কিছু কম্পাউন্ড, অর্গানিক বা ইনঅর্গানিক, তাদের নিজস্ব কিছু প্রপার্টি থাকার জন্য তারা নিজেদের মধ্যে ওরিয়েন্টেশন করে একটা 3 ডাইমেনশনাল স্ট্রাকচার তৈরি করে, তাকে আমরা বলি ক্রিস্টাল স্ট্রাকচার। এবারে এই ক্রিস্টাল স্ট্রাকচার এর অনেক প্রপার্টিস রয়েছে এবং যখনই তারা সেই অবস্থাতে মানে সেই অবস্থায় ক্রিস্টাল ফর্ম করে সলিউশনে রইলো, এবং সেই সলিউশন থেকে আস্তে আস্তে যখন জলটা উড়ে গেলে একটা সলিড যে পার্টিকেলটা পড়ে থাকে, তারা যদি নিজেদের তারা যদি একটা ডেফিনিট প্যাটার্ন বা একটা ক্রিস্টাল স্ট্রাকচার তৈরি করে, অনেক সময় দেখা গেছে তার প্রপার্টিটা অন্য রকমের হয়ে যায়, চেঞ্জ হয়। তাহলে এই তাদের প্রপার্টি, তাদের স্টাডি এবং তারা কি জিওমেট্রিক্যাল ফর্ম তৈরি করে, এই সমস্ত ব্যাপার স্যাপারগুলোকে বলা হয় কি ক্রিস্টালোগ্রাফি। তাহলে crystallography is nothing but the study of the definite geometrical forms and properties of crystalline solid. That means তাহলে crystallography অবশ্যই বোঝায় যে সেই মলিকুলস বা সেই কম্পাউন্ড বা সেই সিস্টেম যাকে নিয়ে আমরা স্টাডি করছি, সে অবভিয়াসলি একটা ক্রিস্টালাইন মেটেরিয়াল ফর্ম করবে বা ক্রিস্টাল ফর্ম করবে, এন্ড অবভিয়াসলি ডেফিনেটলি সেটা সলিড পার্টিকেলই হবে। ওকে, তাহলে এই ক্রিস্টালোগ্রাফিক স্টাডিজ পড়তে গেলে বা তাদের প্রপার্টিজ জানতে গেলে বেশ কিছু টার্ম সম্বন্ধে আমাদেরকে একটু জেনে রাখতে হবে। তাহলে প্রথমে হচ্ছে যে কিভাবে এটা ক্রিস্টাল ফর্ম করে। ধরা যাক, তাহলে তার আগে আমি জানি কি স্পেস ল্যাটিসিস কি বলে। ধরা যাক কোন একটা কম্পাউন্ড, নট কম্পাউন্ড, একটা সলিড বা একটা, হ্যাঁ, ক্রিস্টাল ফর্ম করলো। ধরা যাক তারা যখনই নিজেদের মধ্যে সেইভাবে করতে 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 হঠাৎ করে কি হলো, ধরা যাক এরকম, আমি একটু বলছি, ধরা যাক কিছু কিছু পয়েন্ট, এই পয়েন্ট এই পয়েন্ট এই পয়েন্ট, হ্যাঁ, এরকম কিছু কিছু পয়েন্ট রয়েছে, পয়েন্ট রয়েছে, পয়েন্ট রয়েছে, এখানে পয়েন্ট পয়েন্ট পয়েন্ট। মানে কি হচ্ছে, এই যে যে ধরা যাক এই পয়েন্ট গুলো একটা নির্দিষ্ট প্যাটার্নে রয়েছে, একটা নির্দিষ্ট ডেফিনিট দূরত্বে রয়েছে, এবং এবং এই পয়েন্টগুলোকে আমরা ধরে নিতে পারি আয়ন হতে পারে, মলিকুলস হতে পারে। তাহলে এই যে যে ছোট ছোট পয়েন্টগুলো, এই পয়েন্টগুলোকে ডেফিনিট করে বলা হয়েছে কি স্পেস ল্যাটিস বা ল্যাটিস পয়েন্ট। তার মানে ল্যাটিস পয়েন্ট বলতে এটাই বোঝায় যে এই পয়েন্টগুলো যখন যোগ করি, যদি আমরা যোগ করি পয়েন্টগুলোকে, একটা যোগ করি একটা নির্দিষ্ট দূরত্ব বরাবর, তো নির্দিষ্ট ডেফিনিট প্যাটার্নে যেহেতু সজ্জিত রয়েছে, তাহলে তাকে কিন্তু যোগ করি একটা 3 ডাইমেনশনাল কনফিগারেশন পাওয়া যায়। That means a regular 3 dimensional arrangement of the identical points is called the lattice. তাহলে ল্যাটিস কি যদি আমরা যোগ করি, তাহলে সেখান থেকে আমরা যেটা পাবো একটা 3 ডাইমেনশনাল সিস্টেম পাবো। তাহলে হোয়াট ইজ ক্রিস্টাল? ক্রিস্টাল বলতে তাহলে বোঝাচ্ছে যে এই ল্যাটিস গুলো যোগ করে এই আমরা যে একটা ডেফিনিট স্ট্রাকচার পাবো সেটাকে বলা হচ্ছে ক্রিস্টাল। Now this point could be a atom, could be a ion. So therefore we can say that the lattice plus হচ্ছে basis set of atom is equal to the crystal. ওকে, তাহলে এইবারে আমরা আসছি হোয়াট ইজ কল দ্য ইউনিট সেল। এই একটা ছবিটা আমরা একটু দেখি ভালো করে, হ্যাঁ, তাহলে খুব ভালো করে দেখা যাচ্ছে এটা একটা 3 ডাইমেনশনাল পিকচার, একটা বড় দেখে ছবি। হ্যাঁ, ধরে নাও এটা চিনির ক্রিস্টাল, ধরে নাও।
তাহলে খুব ভালো করে দেখছি, তাহলে এই যে যে লাল 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 বলগুলো রয়েছে, এই লাল লাল বলগুলো রয়েছে, তাহলে এইগুলো কি বোঝায়? এইগুলোকে বলা হয় যে ল্যাটিস পয়েন্ট। তাহলে এই প্রত্যেকটা ল্যাটিস পয়েন্ট খুব ভালো করে দেখলে দেখা যাবে যে একটা নির্দিষ্ট দূরত্বে এবং নির্দিষ্ট প্যাটার্নে তারা রয়েছে, এবং একটা সবাইকে যদি আমরা যোগ করি, এই সবাইকে যদি যোগ করি, তাহলে একটা 3 ডাইমেনশনাল একটা কনফিগারেশন পাওয়া যাচ্ছে। তাহলে এই টোটালটাকে বলেছে আমরা ক্রিস্টাল। এই ক্রিস্টালের মধ্যে যদি খুব ভালো করে লক্ষ্য করি, তাহলে সব থেকে ছোট কি এই একটা, দুটো, তিনটে, চারটে, পাঁচটা, ছটা, সাতটা, আটটা, এই যে যে আটটা আটটা অ্যাটম নিয়ে, এই আটটা অ্যাটমকে ভালো করে ধরি, আলাদা করে দিলাম এখান থেকে, এই আটটা অ্যাটম গুলো বা এইরকম ভাবে সবার মধ্যেই একই ভাবে রয়েছে। খুব ভালো করে দেখা যাচ্ছে যে সবার মধ্যে আমি যেখান থেকে নিয়ে গেলাম, এই আটটা অ্যাটম গুলো নিজের মধ্যে একটা কিউবিক্যাল স্ট্রাকচার তৈরি করে একইভাবে রিপিটেশন হচ্ছে। মানে এখানেও এই যে আটটা, আবার যদি আমি এই সিস্টেমটাকে ধরি, দেখো এখানেও আটটা, আবার যদি আমি এইটাকে বাদ দিই, যদি আমি এই সিস্টেমটাকে ধরি, এই সিস্টেমটা যদি আমরা ধরি, হ্যাঁ এখানেও আটটা, তাহলে কি হচ্ছে? এই যে যে আটটা কিউবিক্যাল স্ট্রাকচার, দ্যাট ইজ দ্য রিপিটেটিং ইউনিট, বা রিপিট করছে, একটা টোটাল ক্রিস্টাল স্ট্রাকচারের মধ্যে রিপিট করছে। তাহলে এই যে একটা সিম্পলেস্ট ফর্ম, এইটাকে বলা হয় কি ইউনিট সেল। তাহলে ইউনিট সেল বলতে কি স্মলেস্ট জিওমেট্রিক্যাল প্যাটার্ন অফ দ্য ক্রিস্টাল which when replaced in 3 dimensional would generate the complete crystal। তাহলে এর বাংলা মানেটা হচ্ছে ওটাই বোঝাচ্ছে যে সব থেকে স্মলেস্ট ইউনিট কি একটা আটটা আটটা অ্যাটম নিয়ে তৈরি একটা কিউব, যে কিউবটা এটা কিউব গুলো পরস্পরের সঙ্গে এমন ভাবে বিন্যস্ত রয়েছে, একটা দুটো তিনটে চার এরকম অনেকগুলো কিউব নিয়ে একটা টোটাল ক্রিস্টাল ডেফিনিট তৈরি করেছে। তাহলে এবার আমি সব ভুলে যাচ্ছি, ভুলে গিয়ে তাহলে আমি তো প্রথমে আগে কি পাবো? একটা ক্রিস্টাল স্ট্রাকচার পাবো, সেটাকে আমি অ্যানালাইজ করব। তাহলে যখন আমার কাছে ক্রিস্টাল স্ট্রাকচার অ্যানালাইজ করতে বসবো, তখন সবার প্রথমেই তাহলে আমি কি করবো, গিয়ে আগে দেখে নেবো যে কি রিপিটিং ইউনিটটা কি হচ্ছে, কি রকম কোন জিওমেট্রিটা রিপিট হচ্ছে। তাহলে এখানের ক্ষেত্রে কোন জিওমেট্রিটা রিপিট হচ্ছে? এখানের ক্ষেত্রে কি হচ্ছে? আটটা অ্যাটম বা ল্যাটিস পয়েন্ট নিয়ে তৈরি যে একটা কিউব, সেটাই সবার মধ্যে রিপিট হচ্ছে। তাহলে এবার সেটাকে আমি এক্সট্রাক্ট করে নিলাম, তাহলে সেটার যা প্রপার্টি গুলো আমরা মাপবো, ওভারঅল একটা ক্রিস্টালের সেই একই প্রপার্টি আমরা পাবো। তাহলে সবার প্রথম কাজ হচ্ছে আমাকে ইউনিট সেল কি, সেই ইউনিট সেলকে আমরা ডিফাইন করব। তাহলে এখানের ক্ষেত্রে আমরা কি ইউনিট সেল কি দেখতে পাচ্ছি? এটা কিউবের মতো দেখতে একটা ইউনিট সেল। ওকে, তাহলে ব্র্যাভিয়াস উনি এরকম করে বেশ কিছু ক্রিস্টালকে আলাদা করেছিলেন, অনেকগুলো ক্রিস্টালকে আলাদা করেছেন ক্রিস্টাল সিস্টেম নিয়েছেন। তিনি দেখেছেন যে টোটাল এরকম ভাবে 7টা ক্রিস্টাল সিস্টেম রয়েছে। 7টা ক্রিস্টাল সিস্টেম রয়েছে, যেমন ট্রাইক্লিনিক, মোনোক্লিনিক, অর্থোরম্বিক, টেট্রাগোনাল, কিউবিক, ট্রাইগোনাল এবং হেক্সাগোনাল। তো এরকম ভাবে 7টা ক্রিস্টাল সিস্টেম রয়েছে, এবং তাদের মধ্যে আবার ডিপেন্ডিং অন দা এজ লেন্থ এবং বন্ড অ্যাঙ্গেল অফ দা ল্যাটিস পয়েন্ট, সেগুলোকে আবার বিভিন্ন ভাগে ভাগ করেছেন। ফর এক্সাম্পল, মোনোক্লিনিককে দুভাগে ভাগ করেছে। কিভাবে ভাগ করেছে? যে ওই যে প্রত্যেকটার এজ লেন্থ গুলো সমান নয়, এবং বন্ড অ্যাঙ্গেল গুলো 90 ডিগ্রি, যেটা আর একটা বন্ড অ্যাঙ্গেলের সঙ্গে মিলছে না। আমি আবার তাহলে এইটা নিয়ে আমি আবার বোঝানোর চেষ্টা করছি। ধরা যাক, তাহলে এইখানে আমি কি দেখিয়েছি, একটা ক্রিস্টাল সিস্টেম রয়েছে। হ্যাঁ, এটা একটা কিউবিক ক্রিস্টাল, যার মধ্যে কি হয়েছে, এটা সবাই কিউবের মধ্যে দেখাচ্ছে। এমনও তো হতে পারে, এটা একটা আমরা বলে দিচ্ছি যে হ্যাঁ কিউবিক ক্রিস্টাল, এমনও হতে পারে যে এটা কি এই বন্ড লেন্থ যা, এই বন্ড লেন্থ তাই, এই বন্ড লেন্থ তাই, এই বন্ড গুলো সব সমান, এগুলো সব সমান। এমনও হতে পারে যে এরকম কিউবিক ক্রিস্টাল, কিন্তু এর মানে ক্রিস্টাল সরি, এটার বন্ড লেন্থ যা, এটার বন্ড লেন্থটা সেম নয়। অথবা এইটা এটা মিলিয়ে যে বন্ড অ্যাঙ্গেল তৈরি করলো, ঠিক একই রকম ভাবে হ্যাঁ এটা এটা মিলিয়ে বন্ড অ্যাঙ্গেলটা এক নয়, না হতে পারে, কিন্তু এই প্যাটার্নটা সব জায়গায় রিপিট হচ্ছে। তাহলে সেরকম ভাবেই এই প্রত্যেকটা অ্যাটমের মধ্যে যে ডিসটেন্স, প্রত্যেকটা অ্যাটমের মধ্যে নিয়ারেস্ট ডিসটেন্স, এবং এই অ্যাটমগুলোর মধ্যে বন্ড অ্যাঙ্গেল গুলোকে ভ্যারি করিয়ে, মানে নট করিয়ে ভ্যারি করে, তার সেই কন্ডিশনের উপরে আবার সেই সমস্ত ক্রিস্টাল সিস্টেমকে আবার ভাঙা হয়। তো এইভাবে 7টা ক্রিস্টাল সিস্টেমকে 14টা ভাগে ভাঙা হয়, এবং এটাকে বলা হয় ব্র্যাভিয়াস ল্যাটিস।
ওকে, তাহলে এখান থেকে পরিষ্কার তাহলে দেখা যাচ্ছে কিউবিক সিস্টেমকে তিনটা কিউবিক সিস্টেমকে ভাঙা গেছে। কিউবিক সিস্টেমকে তিনটে ভাগে ভাঙা গেছে, টেট্রাগোনালকে দুটো, বা ট্রাইগোনালকে একটা, বা হেক্সাগোনালকে একটা। তাহলে এই কন্ডিশন গুলোকে মনে রাখতে হবে, এবং অনেক সময় এই ট্রাইকিউবিক এর নাম্বার অফ বেবিস ল্যাটিস কত বা কন্ডিশন কি সেগুলো হয়। তাহলে এটার আমি আবার ছবিগুলো দেখি। তাহলে এই যে আমি বললাম কিউবিককে তিন ভাগে ভাঙা গেছে, তাহলে কি কি তিন ভাগে? একটাকে বলা হচ্ছে এই যে সিম্পল সিম্পল কিউবিক, একটা হচ্ছে বডি সেন্টার কিউবিক সিস্টেম, আর হচ্ছে ফেস সেন্টার কিউবিক সিস্টেম। সিম্পল কিউবিক এরকম দেখতে হয়। বডি সেন্টার মানে কি, দেখো এখানে আর একটা অ্যাটম বডির মধ্যে রয়ে গেছে। আবার ফেস সেন্টারের মধ্যে কি প্রত্যেকটা ফেসে একটা করে রয়ে গেছে। কিন্তু সবাই কিন্তু খুব ভালো করে দেখো, সবাই কিন্তু একদম কিউবের মতোই। তাহলে এটা গেল কিউবিক। সিমিলারলি ভাবে টেট্রাগোনাল যদি হয়, এটাও তাই। এখানে এরকম টেট্রাগোনাল, এখানে দেখতে একই রকম, কিন্তু তাদের মধ্যে দেখো এই অ্যাটমটা অন্যভাবে রয়ে গেছে, তাহলে বড ডিস্টেন্স গুলো এক না। আবার মনোক্লিনিক একটু কন্ডিশনটা লক্ষ্য করে দেখবে, এর মধ্যে বন্ড অ্যাঙ্গেলটা ডিফারেন্ট, একটু বেঁকে আছে কেমন যেন। তাহলে এই কিউবিকটাও, এইটাও বেঁকে আছে, এই মনোক্লিনিকটাও বেঁকে আছে, কিন্তু তাদের মধ্যে বন্ড অ্যাঙ্গেল বা বন্ড লেন্থ সমান নয়। মানে ধরো এখানে যেহেতু কোনো অ্যাটম নেই, তাহলে এটার মধ্যে এটার যা বন্ড ডিস্টেন্স, এখানে যদি অ্যাটম রয়েছে, নিয়ারেস্ট বন্ড ডিস্টেন্সটা কিন্তু আলাদা হয়ে গেল, কিন্তু তারা সবাই কিন্তু মনোক্লিনিক। তাহলে এইভাবে অর্থগোনালকেও একটা, দুটো, তিনটে, চারটে ভাগে ভাঙা গেছে। রম্বিককেও একটা, দুটো, তিনটে ভাগে ভাঙা গেছে। তাহলে এই সমস্ত সিস্টেম গুলোকে এইভাবে আমরা পেয়েছি, এবং একই রকম ভাবে তাহলে 7টা ক্রিস্টাল সিস্টেমকে ভেঙে 14টা ব্র্যাভিয়াস ল্যাটিস পাওয়া গেছে। তাহলে দিস কন্ডিশন কি কি, ব্র্যাভিয়াস ল্যাটিস গুলোর কাদের বন্ড অ্যাঙ্গেল গুলো কিরকম, এবং কাদের বন্ড লেন্থ কিরকম, সেটা কিন্তু একটু মনে রাখতে হবে। ওকে, তাহলে আমাদেরকে এই এত কিছু পড়তে হবে না, এই এতগুলো সিস্টেম আছে পড়তে হবে না। যেটা সব থেকে সোজা সিস্টেম, সেটা হচ্ছে কিউবিক সিস্টেম। সেই কিউবিক সিস্টেম নিয়ে আমরা একটু পড়াশোনা করব। ওকে, তাহলে পরে কিউবিক সিস্টেম আমরা এখান থেকে দেখেছি যে কিউবিক সিস্টেম তিন ভাগে তিনটে ব্র্যাভিয়াস ল্যাটিস তৈরি করেছে। সরি, হ্যাঁ, তিনটে ব্র্যাভিয়াস ল্যাটিস তৈরি করেছে। তাহলে এবার আমরা তাহলে একটু ভালো করে দেখি। তাহলে কিউবিক ইউনিট সেল, এই কিউবিক ইউনিট সেলকে আমরা দুভাগে ভাঙতে পারি। একটাকে বলা হয় কি সিম্পল আর প্রিমিটিভ, আর একজনকে বলা হয় কি নন প্রিমিটিভ। আবার নন প্রিমিটিভকেও আবার আমরা তিন ভাগে ভাগ করতে পারি, এফসিসি, বিসিসি বা এসসিসি। এফসিসি মানে ফেস সেন্টার, বিসিসি মানে বডি সেন্টার, এসসিসি মানে হচ্ছে কি সাইড সেন্টার। ওকে, তাহলে এবারে আমরা একটা একটা করে দেখি কাকে বলে সিম্পল, কাকে বলে এফসিসি, কাকে বিসিসি বা এসসিসি। এটা আমরা ডিটেলসে আমরা একটু দেখি। সিম্পল, সিম্পল কিউবিক ইউনিট সেল মানে হলো কি, তাদের মধ্যে কিউবিক মানে কি, একটা কিউব মানে একটা, ধরা যায় একটা দেশলাই বাক্স, সেটা তো একটা কিউব। তাহলে সেই কিউবের 8টা কর্নারে 8টা অ্যাটম রয়েছে, তাকে বলা হয় সিম্পল কিউবিক ইউনিট সেল। তাহলে এখানে পরিষ্কার দেখা যাচ্ছে যে 8টা কর্নারে 8টা অ্যাটম রয়েছে, তার বিনা কোনো অ্যাটম নেই। এবং সেই 8টা অ্যাটম দিয়ে যদি কোনো কিউবিক সেল তৈরি করা হয়, আট বা ল্যাটিস পয়েন্ট দিয়ে, তাকে আমরা বলবো সিম্পল কিউবিক ইউনিট সেল। ওকে, এবারে যাচ্ছে আমরা জানি তাহলে নন প্রিমিটিভ। নন প্রিমিটিভ মধ্যে প্রথমে আসছে হচ্ছে আমরা এফসিসি। এফসিসি কথাটার অর্থ হচ্ছে ফেস সেন্টার কিউবিক ইউনিট সেল। মানে কি, মানে প্রত্যেকটা ফেসে একটা করে এক্সট্রা অ্যাটম বা ল্যাটিস পয়েন্ট থাকে। তাহলে একটা দেশলাই বাক্সের 6টা ফেজ রয়েছে, 6টা ফেসে তাহলে আরো এক্সট্রা 6টা অ্যাটম রয়েছে। তাহলে কি কি, এই যে আমি দেখলাম, এই যে ওপরের দিক থেকে এই একটা, সাইডে এই একটা, দুই সাইডে এই একটা, নিচে একটা, একটা আমাদের সামনের দিকে, একটা পেছনের দিকে। তাহলে 6টা ফেসের মাঝখানে আরো একটা করে এক্সট্রা করে রয়েছে। তাহলে 8টা কর্নারে তো 8টা অ্যাটম রয়েছেই, প্লাস 6টা ফেসে আরো 6টা রয়েছে। সেই জন্য একে বলা হচ্ছে কি ফেস সেন্টার কিউবিক ইউনিট সেল। একে ডিনোট করা হয় কি এফ দিয়ে। ওকে, নেক্সট হচ্ছে বডি সেন্টার। বডি সেন্টার কথাটার মধ্যেই তাহলে লুকিয়ে রয়েছে কি, বডির মধ্যে আর একটা এক্সট্রা অ্যাটম থাকবে বা ল্যাটিস পয়েন্ট থাকবে। তাহলে এই যে একটা টোটাল কিউবিক ইউনিট সেলের 8টা ছাড়াও আরো একটা এক্সট্রা বডির মধ্যে রয়েছে। So therefore, this is the body center cubic
unit cell which is denoted by the I, and finally side center cubic unit cell মানে হচ্ছে কি দুটো অপোজিট সাইডে থাকবে। The side center cubic unit cell equal to the simple cubic lattice with the addition of a lattice point at the center of any two parallel face। দুটো প্যারালাল ফেজের মাঝখানে থাকবে, বোঝা যাচ্ছে? তাহলে এটা তো আর একটা নয়, এটার সঙ্গে আরেকটা রয়েছে, এখানে এটার সঙ্গে আরেকটা রয়েছে, তাহলে এই যে দুটো আরেকটা রয়েছে, তাহলে দুটো প্যারালাল যে সাইড রয়েছে তার মাঝখানে একটা করে থাকবে। এটাকে ডিনোট করা হয় সিবি। তাহলে আমরা পরিষ্কার এখান থেকে বুঝে গেলাম কাকে বিসিসি, এফসিসি এবং এসসিসি বলে। আবার খুব ভালোভাবে এটা আমরা আরেকবার একটু দেখে নিচ্ছি। ইন সামারি, তাহলে প্রিমিটিভ কিউবিক ইউনিট সেলটা কি? প্রিমিটিভ কিউবিক ইউনিট সেল হচ্ছে 8টা কর্নারে 8টা অ্যাটম। এফসিসি কি? এফসিসি মানে হচ্ছে কি প্রত্যেকটার ফেজে একটা করে, 6টা ফেজে একটা করে। বডি সেন্টার বা বিসিসি মানে কি একদম মাঝখানে, বডির মাঝখানে আর একটা থাকবে। এবং সাইড সেন্টার মানে কি দুটো প্যারালাল সাইডের মাঝখানে একটা করে থাকবে। ওকে, তাহলে আমরা পরিষ্কার এখান থেকে দেখলাম কাকে ইউনিট সেল কাকে বলে। এই ইউনিট সেল গুলো হচ্ছে একটা সিম্পলেস্ট ফর্ম, যে ইউনিট সেল গুলো জুড়ে গিয়ে একটা ক্রিস্টাল স্ট্রাকচার তৈরি করে। এই ইউনিট সেলের প্রপার্টি গুলো আমরা মাপলে পরে একটা টোটাল ক্রিস্টালের প্রপার্টি আমরা পাবো। এবং এই ইউনিট সেল গুলোকে তার এজ লেন্থ এবং বন্ড অ্যাঙ্গেল এর উপর ডিপেন্ড করে আরো 14 রকম ভাবে আমাদের ভাঙা হয়েছে। তাদের মধ্যে থেকে একটা সিস্টেম আমরা নিয়েছি, সেটা হচ্ছে কিউবিক ইউনিট সেল। এই কিউবিক ইউনিট সেলকে আবার দুভাগে ভাগা হয়, একটা সিম্পল আর একটা হচ্ছে নন প্রিমিটিভ। আবার নন প্রিমিটিভকেও 3 ভাগে ভাঙা হয়েছে, এই যে আমরা পেলাম বিসিসি, এফসিসি এবং এসসিসি। তাহলে আমাদের একটা ক্লিয়ার ধারণা জন্মালো যে কাকে ইউনিট সেল বলে এবং কিউবিক ইউনিট সেলগুলোর অ্যাটম গুলো সেখানে কোনটা কিভাবে থাকে এবং সেই অ্যাকর্ডিং টু তাদের অ্যারেঞ্জমেন্ট আমরা কাকে কিভাবে কি নাম দিয়েছি। ওকে, তাহলে এবারে নেক্সট আমরা দেখব যে এই অ্যাটম গুলো থাকার জন্য তাদের মধ্যে দূরত্বটা কিরকম। তাহলে আমরা কি করছি, একটু একটু করে ভেতরে ঢুকছি যাতে করে এজ লেন্থ এবং সেগুলো দিয়ে আমরা পরবর্তীকালে দেখব যে কিভাবে একটা এই অ্যাটম গুলো বিন্যস্ত থাকার ফলে তাদের প্রপার্টিটা চেঞ্জ হচ্ছে, পার্টিকুলারলি দা ডিফ্র্যাকশন প্রপার্টি, সেটা আমাদের চেঞ্জ হচ্ছে, সেটা আমরা আস্তে আস্তে দেখব। ওকে, তাহলে এবারে যদি আমরা ক্যালকুলেশনস অফ দ্য নাম্বার অফ অ্যাটম ইন ইউনিট সেল, মানে কি এক একটা ইউনিট সেলের মধ্যে কতগুলো করে অ্যাটম রয়েছে পার ইউনিট সেলের মধ্যে, সেটা আমরা দেখব। তাহলে প্রথমে এখানে একটু আসি। হ্যাঁ, তাহলে প্রিমিটিভ ইউনিট সেল মানে কি? প্রিমিটিভ ইউনিট সেল মানে হচ্ছে কি প্রত্যেকটা কর্নারে একটা করে অ্যাটম রয়েছে। তাহলে কর্নারে একটা করে অ্যাটম করে কি সেই এক একটা অ্যাটম গুলো, আচ্ছা এই প্রিমিটিভ মানে কি এটার সঙ্গে আরেকটা জুড়ে রয়েছে, এটার সঙ্গে তো আরেকটা জুড়ে রয়েছে। এই প্রত্যেকটা অ্যাটম গুলো কতগুলো ইউনিট সেলের সঙ্গে শেয়ার করেছে। তাহলে একটা কর্নার চারদিকে চারটের সঙ্গে শেয়ার করেছে এবং ওপর দিকে চারটের সঙ্গে শেয়ার করেছে। আমি এটা বোঝাচ্ছি ভালো করে। তাহলে এইখানে একটু যদি এই ছবিটা যদি আমরা আসি, এই যে সিস্টেমটা আমরা আসছি, ধরা যাক যে কোনো একটা সিস্টেম আমরা নিলাম, একটা কর্নার যাদের 8টা কর্নারে 8টা অ্যাটম রয়েছে। তাহলে সেই 8টা কর্নারের গা দিয়ে আরো চারটে আমাদের ইউনিট সেল গেছে। তাহলে এই একটা ইউনিট সেল নয়, একটা আরেকটা ইউনিট সেল শেয়ার করেছে। তাহলে একটা কোন দিকে শেয়ার করছে, 1 2 3, এইদিকে একটা চারটে, আবার এদিকেও একটা চারটে, মানে মাথা বরাবর আমরা নিচ্ছি। তাহলে কোন দিকে গেছে, একটা দুটো তিনটে চারটে, একটা দুটো তিনটে, চারটে, পাঁচটা, ছটা, এই যে সাতটা, এই যে আটটা। মানে একটা ইউনিট সেলের অ্যাটম সে কিন্তু কর্নারে যদি থাকে তাহলে 8টা কর্নারের সঙ্গে সে 8টা কর্নারকে কন্ট্রিবিউট করছে। তাহলে এই যে এখান থেকে তাহলে কি হলো কেসটা, তাহলে an atom corner is shared by the 8 unit cell। তাহলে একটা যদি 8টাকে শেয়ার করে, ঠিক আছে, তাহলে 1/8 অ্যাটম, তাহলে এক একটা সেলের মধ্যে কটা করে অ্যাটম শেয়ার হচ্ছে, 1/8।
তাহলে এটা সবসময় মাথায় রাখতে হবে যে ইউনিট সেলের মধ্যে যদি কর্নারে যে অ্যাটম গুলো থাকে তারা 1/8 শেয়ার টু দা ইচ কর্নার। সিমিলারলি যদি এবার ফেসের মধ্যে থাকে, তাহলে ফেজের মধ্যে যদি ফেসে থাকে এফসিসি, তাহলে কি হচ্ছে, দুটো জায়গায় ফেস করছে, মানে এদিকের সঙ্গে করবে এদিকের সঙ্গে করবে, কারণ এখানে তো একটা রয়েছে। তার মানে এই যে অ্যাটমটা দুটো ফেজের মধ্যে শেয়ার হচ্ছে, তাহলে এক একটা, তাহলে কি হচ্ছে, তাহলে দুটো, তাহলে এক একটা ফেজ কটা করে শেয়ার করছে, 1/2। সো দেয়ারফর ইন দ্য এফসিসি ফেসের মধ্যে যেটা রয়েছে তাহলে সেটা হচ্ছে হাফ করে শেয়ার করছে। তাহলে কি হলো কেসটা, তাহলে এফসিসির মধ্যে তাহলে এই কর্নার গুলো 1/8 আর এই কর্নার গুলো হাফ করে শেয়ার করছে এক একজন। সিমিলারলি ইন কেস অফ দ্য বিসিসি, তাহলে বিসিসি যদি ভালো করে দেখি, এ আর কারোর সঙ্গে শেয়ার করতে পারছে না, শুধুমাত্র যেটার মধ্যে রয়েছে তার মধ্যেই, কারণ সে তো পুরো মাঝখানে। খুব ভালো করে চিন্তা ভাবনা করলে দেখতে হবে, ধরা যাক একটা আমি বড় দেখে একটা দেশলাই বাক্স নিয়েছি, তার মাঝখানে ভেতরে কোনো একটা অ্যাটম রয়েছে, সেই অ্যাটমটা যে দেশলাই বাক্সের ভেতরে রয়েছে তার মধ্যেই রয়েছে, তার বডির সঙ্গে শেয়ার করছে, অন্য কারোর সঙ্গে শেয়ার করছে, মানে সেটা দিয়ে আমি আর কোনো প্লেন আঁকতে পারবো না। তাহলে সে কি করছে, একটাই একটাই অ্যাটম একটার মধ্যে শেয়ার হচ্ছে। সিমিলারলি ইন কেস অফ দ্য সাইড, সে কি করছে, আবারও এটার সঙ্গে শেয়ার করছে। তার মানে পরিষ্কার ভাবে এখানে তাহলে আমি যে বলে দিলাম, তাহলে এই যে কি হয়েছে, মাথায় রাখতে হবে কর্নারের অ্যাটম গুলো 1/8, ফেজের অ্যাটম গুলো হাফ করে, এবং বডির মাঝখানের গুলো এক করে শেয়ার করছে। তাহলে এইবারে আমরা যাচ্ছি, সিম্পল কিউবিক ইউনিট সেলের মধ্যে কটা অ্যাটম থাকে, 8টা কর্নার, তাই 8টা অ্যাটম। তাহলে একটা কর্নার 1/8, তাহলে 8টা কর্নার কি হবে, 8 × 1/8 ইজিক্যাল টু একটা অ্যাটম। তাহলে একটা ইউনিট সেলের মধ্যে যে কর্নার গুলো যদি থাকে, কতগুলো অ্যাটম গুলো প্রেজেন্ট রয়েছে, অ্যাকচুয়ালি একটাই। তার মানে খুব ইন্টারেস্টিং লাগলো না ব্যাপারটা, কিরকম লাগলো না, যে আমি 8টা একটা ইউনিট সেল নিলাম, সরি একটা কি সেল নিলাম, ইউনিট সেল নিলাম, তার মধ্যে দেখতে পাবো যে 8টা অ্যাটম রয়েছে, অথচ বলছি আমি এত মানে হঠাৎ করে বলছি যে না অ্যাকচুয়ালি একটা রয়েছে। এখানেই হচ্ছে মজাটা, কি মজাটা, আবারও বলছি, ইউনিট সেলগুলোর মধ্যে যে অ্যাটম গুলো রয়েছে সেগুলো রিপিটিং ইউনিট, মানে ওটার সঙ্গে একটা জুড়েছে, আটটার সঙ্গে একটা জুড়েছে, আটটার সঙ্গে একটা জুড়েছে, জুড়ে 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 একটা বড় জিনিস তৈরি করেছে। তাহলে তাই যদি হয়, তাহলে পরে তাদের প্রপার্টিটাও মোটামুটি ভাবে ভাগ হয়ে যাচ্ছে, এমন অ্যাজ ইট। তাহলে বেসিক্যালি একজন পার্সন, ওকে, ধরা যাক ফর এক্সাম্পল, হ্যাঁ, ধরা 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 যাক ফর এক্সাম্পল, হ্যাঁ, মানে চারজন কোন একটা ঘরে ধরো চারজন রয়েছে, ওকে, তাহলে সেই ঘরে যে কোনো একজনকে আমি ধরে দিলাম, সে একজন রয়েছে, সে ধরা যাক, হ্যাঁ, হ্যাঁ, এবারে সে বেসিক্যালি একজন রয়েছে, এবার সে ধরা যাক চারজনের জন্য যা মানে একজনের জন্য যা কাজ করছে, বাকি তিনজনের জন্য সে একই কাজ করছে। তার মানে সেই বাকি তিনজন কি দেখছে, একটাই দেখছে, মানে ফর এক্সাম্পল একটা ফ্যামিলির মধ্যে ধরা যাক বাবা ইজ দ্য আর্নিং মেম্বার, তাহলে বাবা কি করছে, আর্ন করছে, হ্যাঁ, তার মানে কি হচ্ছে, তার মানে সে আর্ন করছে, এবং মা দেখছে, মা বা সন্তান যারা রয়েছে আর কি, বাকি তিনজন ওভারঅল, মানে বাইরে থেকে দেখলে দেখা যাবে কি হচ্ছে, একজনই আর্ন করছে, সে হচ্ছে বাবা। কিন্তু যদি মা ভাবতে পারছে যে না বাবা, যখন আমরা দেখছি, যদি এখন যদি চারজন মিলে দেখছি, যখন আমরা দেখছি তখন দেখছি যে হয়তো মা অন করছে বা বাবা অন করছে, এরকম লাইক দ্যাট। বাট যদি আমরা বাইরে থেকে দেখি তাহলে অ্যাকচুয়ালি মানে ইন ট্রু সেন্স একজনই আর্ন করছে, বাট হুইচ ইজ ডিস্ট্রিবিউটেড অ্যামং দ্য বাকি রেস্ট অফ দ্য থ্রি পিপল। সিমিলারলি ইন দ্যাট কেস অলসো, যদিও বা 8টা রয়েছে, কিন্তু বেসিক্যালি একটাই তার মধ্যে অ্যাটম রয়েছে। সিমিলারলি ইন কেস অফ দ্য ফেস সেন্টার কি রয়েছে, একটারও এক্সট্রা রয়েছে, তাহলে 8টা কর্নারের জন্য 8 × 1/8 প্লাস 6টা ফেস ইন্টু হাফ ইজিক্যাল টু 4টে অ্যাটম। তাহলে একটা এফসিসি ইউনিট সেলের মধ্যে 4টে অ্যাটম রয়েছে। সিমিলারলি ইন কেস অফ দ্য বডি সেন্টার কিউবিক ইউনিট সেল, তাহলে একই রকম ভাবে প্লাস একটা বডি ইজিক্যাল টু 2টো অ্যাটম, আর সাইড সেন্টারের মধ্যে একই রকম ভাবে 8টা কর্নার ইনটু 2টো ফেস 2 × হাফ ইজিক্যাল টু 2টো অ্যাটম। তাহলে পরে this is very much important. So whenever you will take the FCC crystal, remember there is a 4 atoms. Whenever BCC 2 atoms. Whenever simple cubic unit cell, there is a 1 atom. Okay.
তাহলে আমরা ইজিলি ক্যালকুলেট করে দেখতে পেলাম অ্যাকচুয়ালি প্রত্যেকটা ইউনিট সেলের মধ্যে কটা করে অ্যাটম রয়েছে। ওকে, তাহলে দিস ইজ দ্য বেসিক থিংস অফ দ্য ক্রিস্টালোগ্রাফি এবং ক্রিস্টাল স্ট্রাকচার। আমরা বেশ কিছু জিনিস দেখলাম যে এখান থেকে কিভাবে কেক মানে শেয়ার করা হয়, হ্যাঁ, এক একটা ইউনিট সেল কিভাবে কি ফর্ম করে সেটা আমরা দেখলাম। ওকে, নাও there are some laws regarding the crystallography. Based on that we can predict some properties. প্রথম লটা কি? লকে বলা হচ্ছে স্টেনোস ল অফ কনস্ট্যান্সি অফ ইন্টারফেসিয়াল অ্যাঙ্গেল। এটা কি বলে? বলছে যে একটা ক্রিস্টাল যদি সেম সাবস্টেন্স দিয়ে তৈরি হয়, তার শেপটা যাই হোক না কেন, তাদের মধ্যে ইন্টারফেসিয়াল যে বন্ড অ্যাঙ্গেল সেটা একই থাকবে। ধরা যাক একটা চিনি ক্রিস্টাল, কখনো তো দেখা যেতে পারে একটু বড় দেখে হয়েছে, একটা একটু ছোট দেখে বা অন্যরকম দেখতে হয়েছে, হলেও তাদের মধ্যে যদি মাপা হয় তাদের মধ্যে বন্ড অ্যাঙ্গেলটা একই থাকে। ধরা যাক আমি তাহলে এইরকম তিনটে সিস্টেম দেখিয়েছি, সেম সেম কম্পাউন্ডের একটা সিস্টেম, একটা দেখতে এরকম, এটাও দেখতে এরকম, এটা দেখতে আলাদা, হলেও তাদের মধ্যে কিন্তু এই যে বন্ড অ্যাঙ্গেলটা কিন্তু সবার মধ্যে 120 ডিগ্রি। So this is called the Steno's law. Next, very much important is the Hayes law, that is called law of rational indices. What it says that it states that the intercept of the plane of various phase of a crystal are small integral multiple of the intercept made by the unit plane. খুব কষ্টকর লাগলো এই জিনিসটা, আমি ছবিতে বুঝিয়ে দিচ্ছি। ধরা যাক এই একটা এক্স ওয়াই এবং জেড বরাবর 3 ডাইমেনশনাল সিস্টেম রয়েছে। তাহলে কি হলো? তাহলে এখানে ধরা যাক এখানে একটা অ্যাটম রয়েছে, এখানে একটা অ্যাটম রয়েছে এবং এখানে একটা অ্যাটম রয়েছে। তাহলে অ্যাটম গুলো যখনই রয়েছে তাহলে তাদের ভেতর থেকে একটা প্লেন আঁকতে পারছি, একটা প্লেন। তাহলে প্লেন যদি আঁকি তাহলে কিভাবে আঁকবো? তিনটে অ্যাটম দিয়ে তিনটে প্লেন আঁকবো, তিনটে যে এক্স ওয়াই জেড দিয়ে যেখানে যেখানে আছে আমরা তিনটে সেখান থেকে আমরা বরাবর কাট করে একটা প্লেন আঁকবো। তাহলে তাই যদি হয় তাহলে ধরে নিচ্ছি আমি, তাহলে এটা হচ্ছে কেন্দ্রবিন্দু, হ্যাঁ, তাহলে এইটা যদি কেন্দ্রবিন্দু, তাহলে এ কি করেছে? এটা হচ্ছে ও। ধরা যাক এখান থেকে এই পর্যন্ত তাহলে কাট করেছে এক্স বরাবর কি এ ডিস্টেন্সে, ওয়াই বরাবর বি ডিস্টেন্সে এবং জেড বরাবর সি ডিস্টেন্সে, এই বরাবর কাট করেছে। তাহলে ও এ, ও বি এবং ও সি বা এ বি সি এরা কত ইউনিট বরাবর কাট করেছে? এই যে আমরা বললাম এই যে এ বি এবং সি এই তিনটে বরাবর কাট করেছে। এবারে একই রকম ভাবে ধরা যাক এখানেও আরেকটা অ্যাটম রয়েছে, এখানে আরেকটা অ্যাটম রয়েছে এই ডিসটেন্স বরাবর, এখানে একটা অ্যাটম রয়েছে এই ডিসটেন্স বরাবর। তাহলে সেই বরাবর আমরা যদি একটা প্লেন টানি তাহলে কি পাবো আমরা? এটা হচ্ছে এ ড্যাশ বলছি, এ ড্যাশে রয়েছে, এটা হচ্ছে বি ড্যাশ, এটা হচ্ছে সি ড্যাশ। তাহলে এই বরাবর যদি আমরা এই যে একটা বড় দেখে যে প্লেনটা আমরা টানলাম, যদি আমরা টানি সেটা কি হবে? এদের মাল্টিপল ইন্টিজার। ধরা যাক এ ড্যাশ বি ড্যাশ সি ড্যাশ, মানে যে এ ড্যাশ বি ড্যাশ সি ড্যাশ which is equal to এল এ এম বি এন তে কাট করেছে এবং এর ভ্যালু এল এ এল এম এন আর দ্য স্মল ইন্টিজার। এটাই কে বলছে? বলছে যে হচ্ছে হেজ ল। কি হলো? ধরা যাক আমি ফর এক্সাম্পল একটু ধরা যাক, তাহলে এখানে ধরা যাক এল বরাবর এই যে এই ডিস্টেন্স বরাবর 2 ইউনিট, এটা হচ্ছে 3 ইউনিট এবং এটা হচ্ছে 2 ইউনিট বরাবর কাট করেছে। তাহলে কি আমরা লিখবো? তাহলে এ ড্যাশ বি ড্যাশ সি ড্যাশ যেটা 2a 3b 2c বরাবর কাট করেছে, তার মানে কি 2 3 এবং 2, এটা হচ্ছে স্মল ইন্টিজার ভ্যালু। তাহলে ধরা যাক আমি ফর এক্সাম্পল আমি নিয়েছি প্রথমে a ইজ ইকুয়াল টু, ধরা যাক a ইজ ইকুয়াল টু 2, হ্যাঁ, বি ইজ ইকুয়াল টু 2, সি ইজ ইকুয়াল টু হচ্ছে 4, এত সেন্টিমিটার, তাহলে এত সরি এত ন্যানোমিটার, এত মিটার ইউনিট, একটা আমরা দেখে নিচ্ছি। তাহলে তাই যদি হয় নেক্সট যে লাইনটা আমরা টানবো তাহলে সেটা কি হবে? ধরা যাক 2, তাহলে কি হবে? 4 সেন্টিমিটার 4 ন্যানোমিটার, তারপরে বি বরাবর কত যাবে? সেটা হচ্ছে 6 ন্যানোমিটার এবং সি বরাবর কত যাবে? 12 ন্যানোমিটার। তাহলে আমরা যখন মাপলাম একটা প্লেন, দেখা গেছে এক্স বরাবর 2 ন্যানোমিটার, পি বরাবর 2 ন্যানোমিটার এবং জেড বরাবর হচ্ছে তোমার 4 ন্যানোমিটার ডিসটেন্সটা পেয়েছি। ঠিক তখনই যখন আমরা নেক্সট প্লেনটা মাপবো তখনই দেখা যাবে যে এটা হচ্ছে এরকম 4 6 12,
তাকে আমরা যদি সিম্পলি ইনস্টেডে ভাঙি তাহলে হবে হচ্ছে কি 2 ইন্টু 2 ন্যানোমিটার is to 2 into sorry 3 into 2 ন্যানোমিটার is to এই যে 2 into 4 ন্যানোমিটার। তাহলে এগুলো কি এই যে 2 3 2, তার মানে এটা হচ্ছে কি এই এল এম এন ভ্যালু গুলো, এবং তাহলে এই আর এইগুলো হচ্ছে কি স্মল ভ্যালু গুলো। দ্যাট মিন্স 2 3 2 এর আর দা অল আর দা ইন্টিজার ভ্যালু, স্মল ইন্টিজার। তার মানে এই স্মল ইন্টিজার মানে কি, মানে একটা প্লেন গুলো কোন কোন এক্স ওয়াই জেড বরাবর বা যে অ্যাটম গুলো যেখানে রয়েছে কোথায় কোথায় কাট করছে সেইটা আমাদের এখান থেকে পাওয়া যায়। এই এল এম এন এটাকে বলা হচ্ছে কি, এই যে ইন্টিজার ভ্যালুকে একে বলা হচ্ছে কি উইথ ইন্ডিসেস। ওকে, হাউএভার তার মানে এখানে ক্ষেত্রে উইথ ইন্ডিসেসটা কি হবে 2 3 2। হাউএভার এই উইথ ইন্ডিসেস দিয়ে যদি আমরা এরকম ভাবে ড্র করি বা রিপ্রেজেন্ট করি তাহলে অনেক প্রবলেম থেকে যায়। কি প্রবলেম থেকে যায় একটা করে আমরা আসছি। ধরা যাক এক্স বরাবর একটা অ্যাটম রয়েছে, ওয়াই বরাবর রয়েছে, জেড বরাবর নেই। তাহলে আমরা এই দুটো দিয়ে যদি আমরা একটা প্লেন টানি তাহলে কি প্লেনটা হবে, তাহলে এই বরাবর ধরা যাক 3 ইউনিটে কাট করেছে, এই বরাবর 4 ইউনিটে কাট করেছে, আর এই বরাবর প্লেনটা ইনফাইনাইট কোথাও গিয়ে কাট করেনি। তাহলে আমরা কিভাবে রিপ্রেজেন্ট করবো এটাকে? হ্যাঁ, তাহলে আমরা কিভাবে রিপ্রেজেন্ট করবো, কেমন একটা রিপ্রেজেন্ট করবো না, তাহলে 3 4 ইনফিনিটি। ইনফিনিটির কোনো অস্তিত্ব নেই, মানে কি বুঝবো কোথাও কাট করেনি, চলেই চললো অনন্ত বরাবর। তাহলে আবার একটা যদি অ্যাটম থাকে এই বরাবর, তাহলে সে কি হবে, ধরা যাক এখানে তাহলে একই রকম ভাবে যদি আমরা প্লেন টানি তাহলে এটা 9 বরাবর, এটা 8 বরাবর, এটা হবে ইনফিনিটি চলতেই লাগছে। তাই যদি হয় তাহলে এটা কি হবে, তাহলে এখানে ক্ষেত্রে সরি তাহলে এখানে এখানের ক্ষেত্রে উইথ ইন্ডিসেস তাহলে কি বোঝাচ্ছে 3 4 ইনফিনিটি। আবার পরের বারের ক্ষেত্রে আবার যেটা কি বোঝাবে 3 2 ইনফিনিটি। তাহলে এইভাবে উইথ ইন্ডিসেস তাহলে এখানের ক্ষেত্রে হ্যাঁ আমরা কি করছি, হ্যাঁ আমরা অ্যাকচুয়ালি ইনফিনিটিভ যেহেতু পেয়ে যাচ্ছি সেখান থেকে আমরা একটা একেবারে বাজে ধারণা জন্মায় যে কোনো প্লেন কাটই করছে না এবং সেটা অনন্ত বরাবর চলে রয়েছে। তাহলে এই উইথ ইন্ডিসেস কে এই ড্রব্যাকটা করার জন্য যে উইথ ইন্ডিসেস কে কি করা হয়, সেটাকে জাস্ট একটু অন্যভাবে ট্রান্সফার করা হয়, সেটাকে বলা হয় কি মিলার ইন্ডিসেস। মিলার ইন্ডিসেস ইজ নাথিং বাট দ্য রেসিপ্রোকাল অফ দ্য উইথ ইন্ডিসেস ইনটু দ্য লোয়েস্ট নাম্বার। তাহলে ধরা যাক কি হচ্ছে এখানে, ধরা যাক উইথ ইন্ডিসেস হচ্ছে কি 2 3 2। তাহলে এবার আমি কি করলাম, রেসিপ্রোকাল 1/2 1/3 ইস টু হ্যাঁ 1/2। তাহলে এবার একে আমি লোয়েস্ট নাম্বার দিয়ে আমি গুণ করে দিলাম, 6 দিয়ে গুণ করে দিলাম ধরা যাক। তাহলে আমরা তাহলে কি পাবো, এই যে আমরা 6 দিয়ে যদি গুণ করে দিই লোয়েস্ট নাম্বার দিয়ে তাহলে আমরা কি পাবো 3, হ্যাঁ 6 দিয়ে সরি সরি এটা না করে হ্যাঁ আমি এখানে গুণ করে দিলাম, 6 দিয়ে গুণ করে দিলাম। একে প্রত্যেককে আমি যদি 6 দিয়ে গুণ করে দিই তাহলে আমরা কি পাবো, তাহলে আমরা এটাকে তাহলে কনভার্ট হয়ে আমরা কি পাবো 3:2:3। তাহলে জাস্ট রেসিপ্রোকাল করলে হোয়াট উই আর গেটিং দা মিলার ইন্ডিসেস। তাহলে তার মানে কি হলো, এই মিলার ইন্ডিসেস কি হলো, এই যে এটা যদি আমরা এইভাবে টানি 3 বরাবর 4 বরাবর যদি কাট করে এইবারে ধরা যাক, তাহলে ধরা যাক তাহলে এইবারে আমরা যদি ধরা যাক তাহলে উইথ ইন্ডিসেস যদি হয় 3 4 এবং ইনফিনিটি, তাহলে 3 4 এবং ইনফিনিটি, তাহলে কি নিলাম 1/3 1/4 1/ইনফিনিটি। তাহলে একে আমরা কি দিয়ে গুণ করব, লোয়েস্ট নাম্বার মানে 12। তাহলে 12 হলে এটা কি হচ্ছে, এটা হবে 3:2 সরি সরি এটা হবে হচ্ছে যে 4:3:0। তাহলে ইনফিনিটিটাকে আমরা কি করলাম, জাস্ট নাথিং বাট দা কনভার্ট করে দিলাম জিরোতে। জিরো মিন্স কাট করেনি কোথাও। তাহলে এটা বলাটা অনেকটা বেশি বেটার। দ্যাট মিন্স জেড বরাবর বা ওই ডিরেকশন বরাবর there is nothing, no atom, and that is why did not cut the plane through this axis. Okay, so this is one of the advantage of the Miller indices. Now another advantage of the Miller indices is that the, now if you take that the for example একটা ইকুয়েশন আমরা পুট করলাম, ধরা যাক x/l y/m z/l। তাহলে এটা আমরা পেলাম, তাহলে একে আমরা কি করব, রেসিপ্রোকাল করে লোয়েস্ট নাম্বার দিয়ে আমরা গুণ করব, এলএমএন দিয়ে আমরা গুণ করে দিলাম। তাহলে সেটা যদি আমরা করি তাহলে আমরা কি পাবো, এই যে এইটা আমরা পাবো mnx lny ইকুয়াল টু lmn। এই lmn এর ভ্যালুটা তো কনস্ট্যান্ট, তাহলে এটা কি হচ্ছে ax by cz, whereas a is equal to কি amn। তাহলে abc ইট ইজ নোন অ্যাজ দ্য মিলার ইন্ডিসেস। তার মানে এই ইকুয়েশনটাকে একটু ভালো করে দেখো, দিস ইজ দ্য ইকুয়েশন ফর দ্য
স্ট্রেট লাইন, সরলরেখার একটা ইকুয়েশন। তাহলে যদি এবার আমি আর একটা ইকুয়েশন যদি আমি এখানে পুট করি, ধরা যাক এবার আরো একটা ইকুয়েশন আমরা কি করে এখানে পুট করি, ধরা যাক আমরা এই ইকুয়েশন থেকে আমরা কি পাচ্ছি, তার মানে এই ইকুয়েশন থেকে আমরা বলতে পারি একটা দেয়ার আর some parallel plane or some with unknown d, মানেটা কি, the Miller indices give that the এখানে the equation of plane with d as unknown, অনেকগুলো প্লেন আমরা জানতে পারি, জাস্ট আমরা d এর ভ্যালুটা আলাদা, ভেরি সিম্পলি ওয়েতে। ফর এক্সাম্পল মিলার ইন্ডিসেস 2 2 1, তাহলে আমরা সেটাকে কিভাবে রিপ্রেজেন্ট করব, 2x 2y z, ডিটা কনস্ট্যান্ট ভ্যালু। তাহলে পরে এই ইকুয়েশন থেকে জাস্ট আমরা সিম্পলি করে এই ডি এর ভ্যালুটা থেকে আমরা এখানে আরো একটা ইকুয়েশন লিখতে পারি, আরো একটা ইকুয়েশন লিখতে পারি, বাট উইথ ডিফারেন্ট ডি ভ্যালুস। দ্যাট মিন্স মিলার রিপ্রেজেন্ট সিঙ্গেল প্লেন বাট এ সেট অফ প্যারালাল প্লেন উইথ ডিফারেন্ট ডি ভ্যালুস, বাট উইথ ইন্ডিসেস এরকম কোনো রিপ্রেজেন্ট করে না। সো দ্যাট ইজ ওয়াই দিস ইজ দ্য ড্রব্যাকস, উই ক্যান নট ইউজ দ্য উইথ ইন্ডিসেস। তাহলে এই দুটো জিনিস আমরা সুন্দরভাবে বুঝতে পারলাম যে কিভাবে একটা, হ্যাঁ, মিলার ইন্ডিসেস কি, উইথ ইন্ডিসেস কি, হোয়াট ইজ দ্য ডিসঅ্যাডভান্টেজ অফ উইথ ইন্ডিসেস, হোয়াট ইজ দ্য অ্যাডভান্টেজ অফ মিলার ইন্ডিসেস। তাহলে এরপর থেকে আমরা যখনই আমরা, হ্যাঁ, ইউজ করব, হ্যাঁ, এরকম 2 3 2 বা 2 2 সবই কিন্তু দ্যাট উইল বি দ্য মিলার ইন্ডিসেস। এবং পরবর্তীকালে যত সিলেবাসে নেই এরকম ভাবে অনেক রকম অনেক ইকুয়েশন পাওয়া যায় সলিড স্টেট কেমিস্ট্রিতে, সেই ইকুয়েশন গুলো থেকে আমরা পুট করে আমরা জাস্ট বলতে পারি এইরকম ইকুয়েশনটা থাকবে x প্লাস ওয়াই প্লাস জেড ইজ ইকাল টু হচ্ছে ডি। সেই ইকুয়েশন গুলো থেকে আমরা ইজিলি বলতে পারি যে কোন কোন প্লেন গুলো কোন কোন অ্যাক্সিস বরাবর কত কত লেন্থে কাট করেছে। ওকে, সো দিস ইজ আ ভেরি মাচ ইম্পর্টেন্ট অফ দ্য সিস্টেমস। ওকে, থ্যাংক ইউ।